কারা নাকি কে এই গণধর্ষণ বা ধর্ষণ করেছে এবং খুন করেছে? প্রশ্ন হচ্ছে, আমরা কেন আরজি করের গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আমরা জানতে পারছি না? এতগুলো লোক তারা ঢুকে গেল আরজি করে, এবং কে আদেশ দিল পুলিশকে তাদের সেফ করিডর করে দিতে? অর্থাৎ তারা কোন সেফ করিডর দিয়ে ঢুকলো যেখানে যেখানে একটা মাছি পর্যন্ত গলতে পারছিল না? সেদিন এত পুলিশ প্রহরা ছিল গোটা কলকাতা জুড়ে, এবং অবশ্যই আরজি করে তো ছিলই, অত্যন্ত সংবেদনশীল জায়গা ছিল আরজি কর। তাহলে কার নির্দেশে, কান খুলে শুনুন, কার নির্দেশে কলকাতা পুলিশ ওই সেফ করিডর করে দিয়েছে? তার মানে সিবিআই নিজেই আত্মবিশ্বাসী নয়। একা এই ঘটনা যে ঘটিয়েছে সঞ্জয় রায়, এখনো পর্যন্ত সিবিআই নিশ্চিত নয়। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু জানার পর যদি কেউ সত্যি ক্রমশ জলটা ঘোলা করে, তাহলে সেই তদন্তকারীরা তারাও কি আইনের চোখে, তারাও কি প্রশ্ন চিহ্নের মুখে পড়বে না? প্রশ্নের মুখে পড়বে না? আলবাত পড়বে। কোনো না কোনো ব্যক্তিত্বরা তো আছে যারা যে সে ব্যক্তিত্ব নয়। আমি বলছি না এই দিকে সেফ প্যাসেজ, ওই দিকে দুষ্কৃতি, এর লিডার ও ওর ওপরওয়ালা, এই দুজনকে কন্ট্রোল করতে পারে কেউ আছে একটা। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য কার নির্দেশে সবাই গেল? আদৌ কি কারণ মনে হয় যে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য হয়েছে? কারণ সঞ্জয় রায় কি একা ছিলেন? ডক্টর সন্দীপ ঘোষের মতো মানুষের কাছে জল ভাত, জল ভাত। তিনি জানেন এই পলিগ্রাফ টেস্টের লিমিটেশনগুলো, মেথডের লিমিটেশনগুলো তার জানা আছে। তিনি জানেন কিভাবে কি করলে পলিগ্রাফকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ম্যাক্রো ডিএনএ তো পারবেন না। এবার যদি আমি বলি, তাহলে কি কোথাও রাজ্য আর কেন্দ্রের যোগসাজশ আছে? তাহলে আপনারা বলবেন আবার সেই সেটিং থিওরি। আলবাত কোনো না কোনো তো সেটিং আছে ভাই, কোনো না কোনো তো সেটিং আছে। আজকে সবার মুখে একটাই প্রশ্ন, আরজি করের কেসের সমাধান হলো না কেন? এখনো কেন আমরা জানতে পারলাম না অভয়ার মৃত্যু রহস্য? যে কোনো হত্যাকাণ্ডের একটা মোটিভ থাকে, যে কোনো হত্যাকাণ্ড ঘটা বা সংগঠিত হওয়ার পেছনে কতগুলো প্রেক্ষাপট থাকে। সেই প্রেক্ষাপটগুলো কেন স্পষ্ট নয়? কারা নাকি কে এই গণধর্ষণ বা ধর্ষণ করেছে এবং খুন করেছে? কারা এই গণধর্ষণের পেছনে? সেই গণধর্ষণের আসল মাস্টার মাইন্ড কে? না, আমরা জানি না, রহস্যে ঘেরা। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন কলকাতা পুলিশ তাড়াতাড়ি তদন্ত করেছিল, কলকাতা পুলিশ যা করেছে সিবিআইও তাই করেছে, তার থেকে বেশি কিছু করেনি। শুধুমাত্র কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং কলকাতা পুলিশের একজন অফিসার ইনচার্জ তাকে শুধুমাত্র গ্রেফতার করেছে এবং তার কর্তব্যের গাফিলতি ইত্যাদি ইত্যাদি ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। আর কি করেছে? নতুন কিচ্ছু করেনি। প্রশ্ন হচ্ছে, আমরা কেন আরজি করের গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আমরা জানতে পারছি না? কেন সিবিআই পারল না? তাহলে কি এটা সিস্টেমের ফেইলিওর? অর্থাৎ গোটা ব্যবস্থাটাই এমনভাবে রয়েছে যেখানে যেখানে একটি গণধর্ষণ এবং খুনের কোনো কিনারাই হবে না। তাহলে কি বলবেন? তাহলে বলবেন আরজি কর কেস ইতিহাসে লেখা থাকবে সিস্টেম ফেইলিওর, অর্থাৎ গোটা সিস্টেমটাই মার খেয়েছে। আজকে আমরা খতিয়ে দেখব ঠিক এই মুহূর্তে তদন্তের ঠিক কি অবস্থা, এই মুহূর্তে কেন, কিসের কিসের কারণে, কে বা কোন কোন শক্তি এই মামলাটার জলটাকে ঘোলা করে দিয়েছে,
এবং অনেকেই এই ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছেন। A year since Archikar horror, a look at how doctors' rape murder shook India. আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবাংলায় যে ঘটনাটা ঘটেছিল তা গোটা পশ্চিমবাংলার বিবেককে নাড়িয়ে দিয়েছে এবং গোটা দেশ এবং গোটা পৃথিবীতে এবং জাতীয় ক্ষেত্রে তো অবশ্যই চারিদিকে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ। এবং আমরা জানি যে সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে খুব দ্রুত গ্রেফতার করে কলকাতা পুলিশ। A session court sentenced Rai to life imprisonment after finding him guilty of rape and murder of the doctor. The victim's family have, however, visited Delhi earlier this week to meet Union Home Minister Amit Shah and CBI Director Praveen Sood over the alleged incompletion of the investigation. অর্থাৎ অসম্পূর্ণ তদন্ত। কার রিপোর্ট? এনডিটিভির রিপোর্ট। আমরা জানি অভয়ার বাবা মা তারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন, তারা সিবিআই অধিকর্তার কাছে গিয়েছিলেন এবং গোটা কেসটা আসলে অমীমাংসিত এবং অসম্পূর্ণ। কিন্তু কেন রাষ্ট্র, এই দেশ কেন পারল না? আমরা একটু হিন্দুতে চোখ রাখবো। দ্য হিন্দু, CBI says Archikar case not gang rape to continue probe on conspiracy cover-up evidence destruction. It is worth noting that on January 18 this year, the Additional District and Session Court Sialda convicted Sanjay Rai of the doctor's rape and murder on January 20. Mr. Rai, a former civic police volunteer, was sentenced to life imprisonment. আমরা সবাই জানি যে জানুয়ারি মাসের 2025 জানুয়ারি মাসের 20 তারিখে আমরা জানি যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কাকে? সঞ্জয় রায়কে। কেন? তাকে অভিযুক্ত বলা হচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে সঞ্জয় রায়কে অভিযুক্ত বলা হচ্ছে এবং তার বিচারও হয়ে যাচ্ছে, তার সাজা ঘোষণা হয়ে গেছে, অথচ আপনারা শুনলে অবাক হবেন ডক্টর সন্দীপ ঘোষের এখনো পর্যন্ত তার ডিএনএ পরীক্ষা হয়নি, এমনটা অভিযোগ করেছেন ডক্টর তাপস প্রামাণিক। ময়নাতদন্তে ভুরি অসংলগ্ন তথ্য পরিবেশন করা হয়েছে, এখনো সেগুলো যাচাই করা হয়নি, তদন্ত করা হয়নি। কে বলছেন? ডক্টর তাপস প্রামাণিক। আমারই শোতে তিনি এসে বলে গেছেন এবং তিনি এমন কিছু পয়েন্ট ধরিয়ে দিয়েছেন এবং সেই পয়েন্টগুলো আজকে কেন, আজ থেকে এক যুগ বাদে, 20 বছর বাদেও যদি তদন্ত হয় ঠিক বার করা যাবে কারা ছিল। আমার বক্তব্য নয়, প্রখ্যাত চিকিৎসক ডক্টর তাপস প্রামাণিক তিনি বলে গেছেন। একবার দেখে নিই কি পয়েন্টস ফ্রম সিবিআই's লেটেস্ট স্ট্যাটাস রিপোর্ট অ্যাজ অন জুলাই 2025। জুলাই 2025 পর্যন্ত সিবিআই কি বলছে। সিবিআই প্রথমত বলছে, 1, সঞ্জয় রায় ইজ দ্য সোল অ্যাকিউজড সো ফার। এখনো পর্যন্ত সঞ্জয় রায় একমাত্র ঘটনাটি ঘটিয়েছে, সিবিআই বলছে। As of mid-July, the CBI told media that Sanjay Rai remains the only accused named so far, though investigations into a larger conspiracy are still ongoing. অর্থাৎ এখনো পর্যন্ত সঞ্জয় রায় হচ্ছেন একমাত্র অভিযুক্ত এবং একমাত্র দোষী এবং তিনি এই কেসটার অর্থাৎ এই সাজা ঘোষণার আগে পর্যন্ত তিনি সিবিআইয়ের চোখে একমাত্র অভিযুক্ত ছিলেন এবং সাজা ঘোষণার পর তিনি একমাত্র সোল অ্যাকিউজড অর্থাৎ একমাত্র আসামি। অর্থাৎ তিনি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সিবিআই তদন্ত প্রমাণ করে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যে রায় এসেছে সেই রায়তে এখনো পর্যন্ত এই কেসের আসামি একজন, সেটা হচ্ছে সঞ্জয় রায়। কিন্তু তার সঙ্গে সঙ্গে though investigations into a larger conspiracy are still ongoing, কিন্তু এর পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র আছে নাকি তার অনুসন্ধান, তার তদন্ত কিন্তু চলছে। সিবিআই জানাচ্ছে, আমি জানাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, যখন সঞ্জয় রায়কে এত বড় মুখ করে বলা হচ্ছে দি অনলি অ্যাকিউজ নেমড সো ফার, এখনো পর্যন্ত একমাত্র নাম সঞ্জয় রায়, তাহলে লার্জার কনস্পিরেসি আর স্টিল অনগোয়িং আর কতদিন চলবে?
কোথাও যেন সিবিআই তারা কিন্তু একবারও বলছে না যে এখনো পর্যন্ত, বলছে একমাত্র অভিযোগ, একমাত্র আসামি সঞ্জয় রায় এবং ইনভেস্টিগেশন চলছে। তার মানে সিবিআই নিজেই আত্মবিশ্বাসী নয়। একা এই ঘটনা যে ঘটিয়েছে সঞ্জয় রায়, এখনো পর্যন্ত সিবিআই নিশ্চিত নয়। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, ইনভেস্টিগেশন স্টিল প্রগ্রেস। In February 2025, a status report stated that the investigation was ongoing and what the agency was preparing to file a supplementary charge sheet soon. অর্থাৎ একটা সাপ্লিমেন্টারি চার্জশিট বেরোবে এবং সে তার তদন্ত চলছে। এবার একটা সাপ্লিমেন্টারি তদন্তে আমরা আশা করেছিলাম এতদিনে সেই নামগুলো অন্তত অভয়ার মর্মান্তিক সেই ঘটনার 1 বছরের মধ্যে আমরা আশা করেছিলাম, কিন্তু সত্যি কি তদন্তের চাকা একটুও ঘুরেছে? সাদা চোখে দেখলে কলকাতা পুলিশ যা করেছে সিবিআই করল কি? সিবিআই তো এত টাকা তারা বিভিন্ন জায়গায়, আমরা জানি যে তারা সরকারি চাকরি করে, তাদের জন্য রাষ্ট্রের প্রচুর টাকা খরচ হয়, তাহলে এত কিছু করে রাষ্ট্রশক্তি ব্যবহার করে সিবিআই করলটা কি? কিচ্ছু করেনি। Evidence tampering and conspiracy indication. The CBI noted that a large volume of evidence, CCTV footage, CFSL report had been examined. Initial finding pointed out to Sandeep Ghosh and Abhijit Mandal the evidence tampering and initiating a cover-up. বেশ, একেবারে ঠিক, মেনে নিলাম যে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সিএফএল এর যে তথ্য প্রমাণ পাওয়া গেছে, সেই তথ্য প্রমাণ অনুযায়ী প্রচুর প্রমাণ পাওয়া গেছে। তাতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের এভিডেন্স ট্যাম্পারিং অর্থাৎ প্রমাণাদি নষ্ট করার চেষ্টা এবং কোনোভাবে গোটা ঘটনাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সিসিটিভি ফুটেজ বা সিএফএসএল রিপোর্টগুলো পাওয়া গেল, এই রিপোর্টগুলোর ভিত্তিতে শুধুমাত্র ডক্টর সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলই সব করলেন? যে ছেলেগুলো 14ই আগস্ট মধ্যরাত্রে ওই রকম নিশ্ছিদ্র কলকাতা পুলিশের প্রহরাকে ভেদ করে যারা ঘটনাস্থলের কাছে পৌঁছে গিয়েছিল আর্জি করে, নেহাত তারা অশিক্ষিত বলে ফ্লোর আর তলা বুঝতে পারেন, তাই কিছুটা রক্ষা। তারা যে প্রমাণগুলো ট্যাম্পারিং করলো, যে প্রমাণগুলো তারা সরিয়ে দিল, যে জায়গায় ক্রাইম হয়েছে তার আশেপাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রমাণ তছনছ করে দিল, এদের ঢোকালো কে? কার নির্দেশে এই ছেলেগুলো ঢুকলো? সিবিআই কেন এটা তদন্ত করেনি? সিবিআই কেন তদন্ত করে দেখায়নি এতজন, মানে একজন দুজন নয় তো, এতগুলো লোক তারা ঢুকে গেল আর্জি করে, এবং কে আদেশ দিল পুলিশকে তাদের সেফ করিডর করে দিতে? অর্থাৎ তারা কোন সেফ করিডর দিয়ে ঢুকলো যেখানে একটা মাছি পর্যন্ত গলতে পারছিল না সেদিন, এত পুলিশ প্রহরা ছিল গোটা কলকাতা জুড়ে, এবং অবশ্যই আরজি করে তো ছিলই, অত্যন্ত সংবেদনশীল জায়গা ছিল আরজি কর। তাহলে কার নির্দেশে, কান খুলে শুনুন, কার নির্দেশে কলকাতা পুলিশ ওই সেফ করিডর করে দিয়েছে? এই প্রশ্ন তো উঠছে, এই প্রশ্ন তো উঠবেই। স্কটল্যান্ড ইয়ার্ডের পর কলকাতা পুলিশ না চাইলে আরজি করে ঢুকতে পারত এতগুলো মব? এই দুষ্কৃতিগুলো কোথা থেকে এসছিল, কোন কোন জায়গা থেকে এসছিল, সেই জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। তাদের কি পরিচয়, তাদের রাজনৈতিক পরিচয় কি, তারা কাদের ছেলে, কারা তাদের পাঠিয়েছিল, এর পূর্ণাঙ্গ তদন্ত সিবিআই করেনি কেন? সিবিআই তার মানে এই ক্ষেত্রে তদন্তে অবহেলা করেছে। কার নির্দেশে কলকাতা পুলিশ ঢুকতে দিয়েছে আমরা এখনো পর্যন্ত পাইনি সেই রিপোর্ট। যে ছেলেগুলো এসেছিল কে তাদের নিয়োজিত করেছেন আমরা পাইনি। যে তাদের যে নিয়োজিত করেছিল অর্থাৎ তাদের যে কাজে লাগিয়েছিল সে কার নির্দেশ মোতাবেক করেছিল। তাহলে তাকে যে নির্দেশ দিয়েছিল আর কলকাতা পুলিশকে যে নির্দেশ দিয়েছিল, এই দুজনকে কি অন্য কোনো ব্যক্তি নির্দেশ দিয়েছিল? আমি ব্যাপারটা আপনাদের বলি যে একদিকে ধরুন প্রহরা, আরেকদিকে হচ্ছে মব, অর্থাৎ যেসব দুষ্কৃতীদের পাঠানো হয়েছে। এর পাহাড়ের এখানে এই ব্যবস্থা কে করেছে? কলকাতা পুলিশ, কেপি। এই ছেলেগুলো কোথা থেকে এসছে?
অবশ্যই উত্তর কলকাতা এবং তার সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে এসছে। তাহলে এরা তো কারোর একটা এদের লিডার আছে। আর কলকাতা পুলিশ একটা রেজিমেন্টেড একটা বাহিনী। এবার আরজি করে ঢুকতে গেলে একদিকে যেমন এদের মবিলাইজ করা হবে, আবার কি করতে হবে, এদেরও কোথাও থেকে নির্দেশ আসতে হবে যে তোমরা সেফ করিডোর করে দাও, তা নাহলে আরজি করে ঢুকবে কি করে। এখন প্রশ্ন হচ্ছে এর ওপরে তো কেউ তো একটা নির্দেশ দিয়েছিল, তাহলে সেই ব্যক্তিটা কে, আর এই ব্যক্তিটাই বা কে? তাহলে এই ব্যক্তি অর্থাৎ যিনি এই জায়গায় রয়েছেন, যিনি এই নির্দেশটা দিতে পারেন, আর যিনি এই ছেলেগুলোকে পাঠিয়েছেন, তাহলে একদিকে প্রশাসনিক ক্ষেত্র আর একদিকে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব। তাহলে এদের নির্দেশটা দিল কে? নিশ্চয়ই এক জায়গা থেকে নির্দেশ এসেছিল। তাহলে এটা নির্দেশ দিল কে? দিলটাকে কিসে দেওয়া হয়েছে? নিশ্চয়ই ফোন করে দেওয়া হয়নি। ধরে নিলাম এফটিতে দেওয়া হয়েছে। এফটি মানে আপনারা অনেকেই বোঝেন, এফটিতে দেওয়া হয়েছে। তাহলে এই নির্দেশটা কে দিল? সেটা কেন সিবিআই তদন্ত করলো না? সিবিআই কেন তদন্ত করলো না যে আরজি করে সেদিন এই গোটা প্রহরা, শুধু আরজি কর কেন, গোটা কলকাতায় প্রহরা কার হাতে ছিল? অবশ্যই তৎকালীন সিপির হাতে ছিল। তা সিবিআই কি একেবারে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখেছেন, জিজ্ঞেস করেছেন পুলিশের উচ্চপদস্থ কর্মচারী যারা রয়েছে যে কার নির্দেশে হয়েছে? আমি ধরে নিলাম যে ঠিক আছে, পুলিশ সেখানে এমন পুলিশ ছিল, সে পুলিশ সামলাতে পারেনি, আমি ধরে নিলাম। কিন্তু সেটা কি তদন্তে সেটা কি পাওয়া গিয়েছে? আশেপাশের এভিডেন্সগুলো, সিসিটিভির ফুটেজগুলো কোথায়? সিবিআই কি আদালতে জমা দিয়েছে? তাহলে এক বাক্যে আমি তো ছেড়েই দিলাম অভয়ার ক্ষেত্র। আরজি করে 14ই আগস্ট মধ্যরাত্রে যে আক্রমণ হয়েছিল, যে তথ্য প্রমাণ লোপ হয়েছিল, যেভাবে তছনছ করা হয়েছিল, সেটা কার নির্দেশে হয়েছে এবং কলকাতা পুলিশের কি ভূমিকা ছিল, এই ভূমিকাগুলো যদি সিনক্রোনাইজ করে, অর্থাৎ একযোগে কলকাতা পুলিশ তাদের জায়গা ছেড়ে দিচ্ছে, সেফ করিডোর দিচ্ছে ঢোকার জন্য, এবং তারা গিয়ে একেবারে ক্রাইম জোনের কাছাকাছি চলে যাচ্ছে, সেখানে গিয়ে সব কিছু তছনছ করছে, তাহলে এদেরকে নির্দেশ দিল। এবং এই যে দুটো ফোর্সকে যারা নির্দেশ দিচ্ছে, তাদেরকে কে নির্দেশ দিয়েছিল? সিবিআই কেন তদন্ত করেনি? আমি ধরে নিলাম গোটা থিওরি ভুল, মানুষ রেগে গিয়ে ঢুকে গিয়েছিল, ভাঙচুর করেছিল, কেউ কাউকে নির্দেশ দেয়নি, পুলিশ কোনো সেফ করিডোর ছাড়েনি। তাও তো সিবিআই তদন্ত রিপোর্টে সেটা বেরিয়ে আসা উচিত। একটা অর্গানাইজ শতাব্দী প্রাচীন একটা ফোর্সের নামে তো বদনাম হতে পারে না। তাহলে সিবিআইয়ের উচিত, যদি না হয়ে থাকে, সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা। আমার প্রশ্ন হচ্ছে, সিবিআই এই তদন্তটা করেছে হ্যাঁ কি না? সাফ কথা হচ্ছে, এখনো পর্যন্ত সিবিআই যে তথ্য প্রমাণ পেশ করেছে, তাতে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ পরিষ্কার রিপোর্ট নেই। CBI remand notes claim that false records were created inside the police station by those accused of tampering. এবার হচ্ছে এই ফলস রেকর্ড কেন হবে? দেখুন, আমি বলি না, মানে আমরা সবাই জানি, ছোটবেলা থেকে ডিটেকটিভ উপন্যাসে পড়েছি, যারা অপরাধ করে তারা কোনো না কোনো সূত্র ফেলে যায়। সিবিআই প্রথমত বলছে, so far এখনো পর্যন্ত সঞ্জয় রায় রিমেন্স দ্য অনলি অ্যাকিউজড নেমড সো ফার। এখনো পর্যন্ত সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত ছিল, এখন আসামি। তার পাশাপাশি ইনভেস্টিগেশন চলছে, লার্জার কনস্পিরেসি আর স্টিল অনগোয়িং। তার মানে এখনো পর্যন্ত এরপরেও কেউ আসতে পারে, সেটা সিবিআই জানে। লার্জার কনস্পিরেসি আর স্টিল অনগোয়িং। লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র ছিল নাকি, সেটা নাকি তদন্ত চলছে। সে তো চলছেই, নারদা সারদার মতো চলছে। তার মানে সিবিআই নিজেও জানে তারা সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করেছে, কিন্তু তারা জানে এখনো পর্যন্ত। তার মানে সিবিআই এর
তদন্তকারী অফিসারদের ভয় রয়েছে আগামী দিনে যদি অনুসন্ধান করা হয় তাহলে তাদের ভূমিকাও, যদি তারা তথ্য প্রমাণ লোপ করা নিয়ে যদি এত বড় বড় কথা বলেন কিন্তু তারা যদি তদন্ত না করেন আইনের চোখে, তাহলে কি তারা পালিয়ে যেতে পারবেন? পারবেন না। সেই জন্যে এখনো পর্যন্ত লেখা আছে, অর্থাৎ সিবিআই জানে সঞ্জয় রায় ছাড়াও আরও অন্যরা থাকার প্রবল সম্ভাবনা, সেই জন্য লিখেছে সো ফার লার্জার কনস্পিরেসি আর স্টিল অনগোয়িং। গা বাঁচানো কথা, বৃহত্তর ষড়যন্ত্র, তার মানে জানে সিবিআই বৃহত্তর ষড়যন্ত্র আছে। এবং এই বৃহত্তর ষড়যন্ত্র কে করেছে? নিশ্চয়ই আপনার আমার মতো ছাপোষা মানুষ করেনি, নিশ্চয়ই এর পেছনে যিনি আছেন তিনি অসম্ভব শক্তিশালী, ক্ষমতা ধরেন, তিনি সমস্ত ফোর্সকে মোবিলাইজ করতে পারেন। তাহলে সে কে হবে? তার মানে লার্জার কনস্পিরেসিটা কে করেছে? দেখুন, ইনভেস্টিগেশন স্টিল ইন প্রগ্রেস। In February 2025, a status report stated that investigation was ongoing and the agency was preparing to file a supplementary charge sheet soon. তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করতে হচ্ছে কেন? তার কারণ সঞ্জয় রায় ছাড়া অন্যরা আছে, সেই জন্য এই প্রভিশনটা হাতে রেখে দিয়েছে। যে কোনো মুহূর্তে তদন্তকারীদের ওপর যদি তদন্ত হয় তাহলে মুশকিলে যাতে না পড়েন, বলবেন স্যার আমি তো সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করছিলাম, আমি তো করছিলাম স্যার, আমি করছিলাম। অর্থাৎ তীব্রভাবে ভর্ৎসিত হবে কিন্তু প্রাণ বেঁচে যাবে। দেখুন, এরাও তো আইন জানে তদন্তকারীরা, তাই লিখে দিয়েছে অ্যাকিউজ নেম সো ফার লার্জার কনস্পিরেসি আর স্টিল গোয়িং অন। মানে লার্জার কনস্পিরেসি থিওরিটা সম্পর্কে ইনভেস্টিগেশন ইনটু আ লার্জার কনস্পিরেসি আর স্টিল অনগোয়িং। দেখুন ভাষার মারপ্যাচ কিন্তু রেখে দিয়েছে। আর সাপ্লিমেন্টারি মানে এখানে লিখেছে এজেন্সি ওয়াজ প্রিপেয়ারিং টু ফাইল আ সাপ্লিমেন্টারি চার্জশিট সুন। খুব তাড়াতাড়ি আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি, এর সঙ্গে আরও কাগজপত্র নিয়ে আমরা দিচ্ছি চার্জশিট। এভিডেন্স ট্যাম্পারিং অ্যান্ড কনস্পিরেসি, এখানে পরিষ্কার বলছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা ট্যাম্পারিং করেছে এবং তারা কাভার আপ করার চেষ্টা করেছে, লোকানোর চেষ্টা করেছে। এবং ফলস রেকর্ডের ক্ষেত্রে বলছে যে ফলস রেকর্ড তৈরি হয়েছে, অনেক ক্রিয়েটেড হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু জানার পর যদি কেউ সত্যি ক্রমশ জলটা ঘোলা করে, তাহলে সেই তদন্তকারীরা তারাও কি আইনের চোখে তারাও কি প্রশ্নচিহ্নের মুখে পড়বে না? প্রশ্নের মুখে পড়বে না? আলবাত পড়বে। ফ্যামিলি প্রটেস্ট ইন দিল্লি, ফ্যামিলি যারা মানুষজন তারা দিল্লিতে প্রোটেস্ট করেছে। দ্য ভিকটিমস ফ্যামিলি কমপ্লেইন দ্যাট দেয়ার হ্যাজ বিন লিটল প্রগ্রেস ইন দ্য ইনভেস্টিগেশন ওভার আ লং পিরিয়ড। দে মেট সিবিআই অফিসিয়ালস ইন দিল্লি অ্যান্ড এক্সপ্রেস ডিস্যাটিসফ্যাকশন। অর্থাৎ তারা গিয়ে, আমরা জানি অভয়ার বাবা মা তারা গিয়ে দিল্লিতে দেখা করেছে, তারা বলছেন এত সময় লাগছে কেন, এত সময় আপনাদের লাগছে, কেন তদন্ত দীর্ঘায়িত হচ্ছে, এত দীর্ঘসূত্রিতা কেন, আমরা কেন আজও সুবিচার পেলাম না, স্বভাবতই তারা বলবেন। হাইকোর্ট অবজারভেশন। In the Calcutta High Court, the victims' parents opposed CBI affidavit that explained DNA contamination as a technical issue. The next hearing has been scheduled for September 2025. Supreme Court's concern. The Supreme Court remarked that the findings in the CBI status report was deeply disturbing and it noted serious flaws in how Kolkata police handled the evidence. Supreme Court পরিষ্কার বলে দিয়েছে যে এই যে সিবিআই রিপোর্ট ডিপলি ডিস্টার্বিং এবং কলকাতা পুলিশের ভূমিকা তীব্র ধিক্কার দিয়েছে, সিরিয়াস ফ্লস ইন হাউ কলকাতা পুলিশ হ্যান্ডেল দ্য এভিডেন্স, সুপ্রিম কোর্ট বলেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন এবং পরিবারের পক্ষ বলুন, সেক্ষেত্রেও সবাই জানে এবং সবাই বলছেন স্পষ্টত, যা আমরা চোখের সামনে দেখছি, যেটা সিবিআই প্রমাণ করার চেষ্টা করছে, অর্থাৎ কলকাতা পুলিশের থিওরিটাকেই, অর্থাৎ পুরনো মদ নতুন বোতলে ঢেলে যে পরিবেশন করার চেষ্টা করছে, তাহলে আদবে টিকছে না। তার মানে কি? একটা সাধারণ বুদ্ধিতে দেখুন, এই এত কিছু কাটাছেড়া করলে কি দাঁড়ায়? কিছু তো একটা আছে, কিছু তো একটা গোপন করা আছে, কোনো না কোনো তো কেলেঙ্কারি আছে, কোনো না কোনো ব্যক্তিত্বরা তো আছে
যারা যে সে ব্যক্তিত্ব নয়। আমি বলছি না এই দিকে সেফ প্যাসেজ, ওই দিকে দুষ্কৃতি, এর লিডার ও ওর ওপরওয়ালা, এই দুজনকে কন্ট্রোল করতে পারে কেউ আছে একটা। কে সে? সিবিআই কি বার করলো? যদি না থাকে সেটাও তো সিবিআই পরিষ্কার বলা উচিত। না আমরা চেক করেছি সমস্ত কিছু, আমরা সমস্ত কিছু চেক করে দেখেছি, না এই বিষয়টা এরকম নয়। একদম চোখের সামনে একেবারে। আমি তো বলছি না আমাকে দেখাতে বা আপনাকে দেখাতে, বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের আস্থা আছে। একেবারে ন্যায়ালয়, বিচারকের কাছে, মহামান্য আদালতের কাছে পরিষ্কার সব দিয়ে দিক যে না এরকম কিছু হয়নি, এগুলো সমস্ত বিভ্রান্তি। দেখুন, বিভ্রান্তিও হতে পারে, একদম হবে না এটা বলছি না। কারণ হচ্ছে আমরা সবাই শোকাহত। মানুষ যখন একটা শকের মধ্যে থাকে তখন অনেক কিছুকে সে তিলকে তাল ভেবে ফেলতে পারে, হতে পারে। তাহলে সেটাও যদি হয় তাহলে সেটা প্রশমিত করার জন্য উপায় একটাই, যা সত্যি হয়েছে সেটা বার করো বাবু। যদি কেউ নির্দেশ না দিয়ে থাকে, কোনো সেফ করিডর যদি না থাকে, যদি দুষ্কৃতীরা দল বেঁধে তারা যদি না আসে এবং পুলিশ যদি তাদের জায়গা না ছেড়ে দেয়, এইসব হতেই পারে, সবই অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে দুর্ঘটনাবশত, তাহলে সেই তথ্য প্রমাণ করতে হবে। কিন্তু প্রভাবশালীদের বা এই ঘটনায় যারা যুক্ত সবার কল লিস্ট, অন্যান্য লিস্ট, এফটি, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত কি তদন্ত করেছে সিবিআই? বুকে হাত রেখে সিবিআই বলতে পারবে হ্যাঁ আমরা সব কিছু তদন্ত করেছি, কিচ্ছু পাওয়া যায়নি? তাহলে বলুক, ক্ষমতা থাকলে সিবিআই বলা উচিত। 18 days of grilling, 2 polygraph tests. Arjikar ex-principal Sandeep Ghosh claims he wasn't aware of doctor's death until police lodged complaint. Why DNA testing was not conducted? Bhabun, Sandeep Ghosh, ex-principal of Arjikar Hospital, claims he was informed of the PGT or the postgraduate training doctors death around 10 a.m. on August 9. He missed an earlier call at 10 a.m. Authorities are investigating timeline discrepancies and involvement of unrelated people at the hospital. Additional polygraph test and inquiries are underway. দেখুন, এগুলো মানলাম, ঠিক আছে, 10টার সময় ফোন করা হয়েছিল, আমি মেনে নিলাম। 10টা 20-তে ফোনটা ধরেছেন, মিস করেছেন, 10টা 20-তে উনি জেনেছেন, মেনে নিলাম। কিন্তু এতগুলো লোক সেখানে চলে গেল কি করে? সব সন্দীপ ঘোষের কাছের লোক, বিখ্যাত ফরেন্সিক সায়েন্সের ফরেন্সিক বিশারদ অধ্যাপক, তিনিও ওখানে রয়েছেন, সন্দীপ ঘোষের লোক। সন্দীপ ঘোষের আইনজীবীও রয়েছেন, সন্দীপ ঘোষের পেটোয়া সমস্ত ডাক্তাররা রয়েছেন। কেন ওখানে রয়েছেন? ক্রাইম জোনে রয়েছেন। এবং কলকাতা পুলিশ আবার ফিতে দিয়ে মেপে এসছে যে এরা ক্রাইম জোনে রয়েছে, কিন্তু ক্রাইম জোনের মধ্যে ঢোকেনি, সব ফিতে দিয়ে মেপে ক্রাইম জোনের বাইরে দাঁড়িয়েছিল। ভাবুন তাহলে তারা কি করছিল? আমি তর্কের খাতিরে ধরেই নিলাম কেউ কিছু জানতো না। একজন যাচ্ছিলেন তো বর্ধমান মেডিকেল কলেজে, তিনি গাড়ি ঘুরিয়ে চলে এলেন কেন? কার ফোনে তিনি চলে এলেন? সিবিআই কি তদন্ত করে দেখেছেন? কেন এতগুলো লোককে ডেকে নিয়ে আসা হলো? কিছুই জানতেন না। তাহলে কাকে কভার আপ করার চেষ্টা করা হচ্ছে? কাকে চেষ্টা করা হচ্ছে? একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল আরজিকর থেকে অভয়ের বাবা মাকে ভুল খবর দিতে। প্রথমে আত্মহত্যার তথ্য আসে, পরে আসে অন্যান্য তথ্য। এই যে তত্ত্বগুলো তৈরি করা হলো, থিওরি তৈরি করা হলো, এর মাস্টার মাইন্ড কে? এই তদন্তের রিপোর্টে আমরা দেখেছি। সঞ্জয় রায় অ্যাকিউজড, এখন সঞ্জয় রায় আসামি, তিনি করেছেন, অভিযুক্ত, দোষী। এখন প্রশ্ন হচ্ছে এই থিওরিগুলো তো সঞ্জয় রায় করায়নি। সঞ্জয় রায় কি এই থিওরিটা তৈরি করিয়েছিল? সঞ্জয় রায়ের কি এই ক্ষমতা ছিল যে হাসপাতালে সবাইকে বলা, ডেকে এসে মিটিং করে বলা এটাকে আত্মহত্যা চালাতে হবে? তাহলে এইটাকে করিয়েছিলেন কারা কারা? এর সঙ্গে যোগ আছে। শুধুমাত্র কেন ডক্টর সন্দীপ ঘোষ আর ওই ওসি কেন গ্রেফতার হয়েছে? সঞ্জয় রায় ধর্ষণ করেছে, খুন করেছে, মেনে নিলাম। তাকে বাঁচানোর জন্য প্রিন্সিপাল থেকে শুরু করে এতগুলো ডাক্তার, ফরেন্সিক স্পেশালিস্ট, আইনজীবী, নিজের কাছের লোক, সবাই তাহলে উপস্থিত হলো কেন? সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য কার নির্দেশে সবাই গেল? আদৌ কি কারণ মনে হয় যে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য হয়েছে? কারণ সঞ্জয় রায় কি একা ছিলেন? দুঃখিত আমি ছিলেন বলার জন্য, আমাদের অভ্যেস বলা,
সঞ্জয় রায় কি একা ছিল? এই নরকের কীটের সঙ্গে আর কোন কোন নরকের কীট ছিল? তারা কোথায় গেল? তারা কোথায় গেল? কিভাবে তারা যুক্ত ছিল? তারাও কি এই ধর্ষণের মধ্যে ছিল? নাকি তারা ধর্ষণ খুন দুটোর মধ্যেই ছিল? নাকি ধর্ষণ খুন দুটোই একা সঞ্জয় রায় করেছিল? যদি করে থাকে তাহলে সিবিআই প্রমাণ করুক যে একা একটা মানুষ করতে পারে, অন্য কেউ ছিল না, একদম পরিষ্কার বলুক, সাপ্লিমেন্টারি চার্জশিটে দিক না আমরা অনেক তদন্ত করে দেখলাম এটা সঞ্জয় রায় সেই অভূতপূর্ব শক্তির অধিকারী, সেই করতে পারে। সে একটা মানুষের শরীরকে ইচ্ছে করলে বেন্ট করে দিতে পারে, একটা মানুষের শরীরকে সে তুলে নিতে পারে। তাহলে বলুক, সেটা বলুক, সেটাও তো তদন্তে বেরোতে হবে। Why DNA testing was not conducted? Contamination concern. CBI submitted that the DNA sample suggested the presence of a second person, but also claimed this anomaly was due to contamination during autopsy rather even evidence of a third participant. Calcutta High Court asked the victims' parents to respond the CBI's affidavit explaining these contamination possibilities. Focus on polygraph and necro test. Investigations concentrated on deception, detection methods, polygraph examinations and plans for necro analysis rather than pursuing DNA from Ghosh. Sandeep Ghosh underwent polygraph test in 2024. The CBI sought court permission for a necro test in Gujarat, which he refused to consent. ন্যাক্রো টেস্ট কেন করতে দিচ্ছে না? মনে রাখবেন ডক্টর সন্দীপ ঘোষ, এই যে ডক্টর সন্দীপ ঘোষ, তিনি কিন্তু যে সে মানুষ নন। তিনি অত্যন্ত মেধাবী, পড়াশোনায় দুর্ধর্ষ ছিলেন, অত্যন্ত মেধাবী, তার মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি তার রেজাল্ট দেখেছি, আমি তার রেজাল্ট দেখে আমি আপনাদের জানাচ্ছি যে এই মানুষটা শয়তান হয়েছে, জিনিয়াসও হতে পারত, জিনিয়াসও হতে পারত। পড়াশোনায় অসাধারণ, হ্যাঁ এটাও মানছি, পরবর্তীকালে এত অন্য কিছু করতে গেছে, নিজের পেপার লিখতে পারেননি। কিন্তু আপনি যদি তার ছোটোবেলা থেকে রেজাল্ট দেখেন, পড়াশোনায় সে অসাধারণ মেধাবী, মানুষ হিসেবে ভালো নয় কিন্তু মেধাবী। এই সন্দীপ ঘোষ সে ন্যাক্রো টেস্টে বাধা দিচ্ছে, তিনি ডিএনএ স্যাম্পলিং নিতেও বাধা দিচ্ছে যদি সংক্রামক কিছু হয়ে যায়, অর্থাৎ ডিএনএ টেস্ট এবং ন্যাক্রো টেস্টে সে বাধা দিচ্ছে। কিন্তু কি বলা হচ্ছে, সিবিআই যেটা বলছে, সিবিআই বলছে তার পলিগ্রাফ টেস্ট হয়েছে অগাস্টে 2024-এ। পলিগ্রাফ টেস্টকে কি করে ধোকা দিতে হয় ডক্টর সন্দীপ ঘোষের মতো মানুষের কাছে? জল ভাত, জল ভাত। তিনি জানেন এই পলিগ্রাফ টেস্টের লিমিটেশনগুলো, মেথডের লিমিটেশনগুলো তার জানা আছে। তিনি জানেন কিভাবে কি করলে পলিগ্রাফকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ন্যাক্রো ডিএনএ তো পারবেন না। তাই দেখুন ন্যাক্রো এবং ডিএনএ টেস্ট করছেন না। আর সিবিআই কি করছে? একদম মিনমিনে, একদম মানে সিবিআই, পুলিশ, এনফোর্সমেন্ট, তারা যদি এত মিনমিনে হয়, তারা বলছে না উনি আপত্তি করছেন, আমরা করতে পারছি না। মোট কথা হচ্ছে ডিএনএ টেস্ট আর ন্যাক্রো টেস্ট হয়নি। যে টেস্টটা হয়েছে পলিগ্রাফ টেস্ট, পলিগ্রাফ টেস্ট নিয়ে সবাই জানে, ডক্টর সন্দীপ ঘোষের মতো মানুষ খুব ভালো মতো জানেন এই পলিগ্রাফ টেস্টের থেকে কি করে বেরিয়ে আসতে হয়। তাই তিনি সসম্মানে পলিগ্রাফ টেস্ট উত্তীর্ণ হয়েছেন, কিন্তু উনি বলছেন না আমি ন্যাক্রো টেস্ট করতে দেবো না, আমি ডিএনএ টেস্ট করতে দেবো না। কেন দেবে না? কেন দেবে না? রাষ্ট্রের থেকেও বড় নাকি ডক্টর সন্দীপ ঘোষ? কি রাষ্ট্রের থেকেও বড়? প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলে আসি, একদিকে তো ডক্টর সন্দীপ ঘোষ অত্যন্ত মেধাবী, তার বিরাট প্রভাব রয়েছে, এবং এতটাই প্রভাব রয়েছে তিনি দরকার মতো তার মতো করে তিনি আরজিকর ভাঙচুরও করিয়ে দিতে পারেন। সেই আরজিকর ভাঙচুরের পেছনে কে আছে, কারা দুজন এই দুটো ফোর্সকে নিয়ন্ত্রণ করলো, তাদেরকে নির্দেশ দিল, এসব তো করেইনি। এবং ন্যাক্রো টেস্ট হলো না, ডিএনএ টেস্ট হলো না। ইতিহাসের কাছে জবাব দিতে হবে তদন্তকারী অফিসারদের যে এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো কেন হলো না।
এবার আসি আরজি করে বাবা মাও বলছেন Vineet Goel's link with CBI officer probing case. Lawyers representing the parents of the slain Arjikar doctor told Sialda court on Wednesday that the alleged role of Kolkata Police Commissioner Vineet Goel was not being probed by CBI as he was a batchmate of a senior IPS officer who is supervising the probe. Goel and Sampath Meena are 94 batch IPS officers of different cadres. অর্থাৎ সিবিআইর যার হাতে এই তদন্তের ভার, যিনি কার্যকরী করছেন তিনি, আর কলকাতা পুলিশের তৎকালীন যার বিরুদ্ধে অভিযোগ সেই সিপি ভিনীত গোয়েল, তারা এক ব্যাচের। তারা এক ব্যাচের। ভাবুন, আমার সহপাঠী আমার বিরুদ্ধে তদন্ত করছে। ভাবুন এসব ক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যিনি তদন্ত করছেন তার একেবারে পরিষ্কার বলা উচিত আমার ব্যাচমেট, আমি তদন্ত করব না। না, এখানে এসব হয়নি। এবার যদি আমি বলি তাহলে কি কোথাও রাজ্য আর কেন্দ্রের যোগ সাজস আছে? তাহলে আপনারা বলবেন আবার সেই সেটিং থিওরি। আলবাত কোনো না কোনো তো সেটিং আছে ভাই, কোনো না কোনো তো সেটিং আছে। কারোর সঙ্গে তো কারোর একটা সেটিং হয়েছে। বাবা মা অভিযোগ তুলেছেন, এটা আমার অভিযোগ নয়, বাবা মা অভিযোগ তুলেছেন শিয়ালদা কোর্টে একদম, যে কলকাতা পুলিশ কমিশনার Vineet Goel was not being probed by CBI as he was a batchmate of a senior IPS officer who is supervising the probe. যে এই গোটা তদন্তটা দেখছে সে ব্যাচমেট কার Vineet Goel-এর নামও দিয়ে দিয়েছেন। Goel and Sampath Meena are 1994 batch IPS officers of different cadres. The Telegraph এই খবরটা করেছে। Goel, now posted as a state police special task force chief, declined to comment. তিনি এখন আরো বড় জায়গায় চলে গেছেন। Vineet Goel এখন তিনি স্টেট পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের চিফ। Meena is posted as the additional director general of police CBI. She is monitoring the Arjikar rape and murder case whose investigation was handed over to central agency last year. পরিষ্কার দেখুন, Meena হচ্ছেন additional director general of police CBI. She is monitoring the Arjikar rape case and murder case whose investigation was handed over to the central agency last year. ভাবুন কি বলবেন, কাকে বিশ্বাস করবেন? বলিহারি আইনজীবীদের এই প্রশ্নগুলো কেন তারা তোলেননি? এবার আসি আবার ডক্টর তাপস প্রামাণিক আমাকে তিনি বলে গেছেন এক সাক্ষাৎকারে, নিউজ রুমের সাক্ষাৎকারে, কেন্দ্র রাজ্যর সঙ্গে সঙ্গে আইনজীবীরাও ডুবিয়েছে, বুঝলেন, আইনজীবীরাও ডুবিয়েছে। তারপর আসছি আরও অনেক লোক আছে ডোবানোর। তার মানে একদিকে শাসক, আরেকদিকে বিরোধী, আরেকদিকে ল্যালা করা বামপন্থী কিছু, যারা লালায়িত ছিল কখন সিএম ডাকবে তারা যাবে। জুনিয়র ডাক্তার, সেখানেও এজেন্ট ছিল, ডক্টর সন্দীপ ঘোষের এজেন্টরাও ওখানে ছিল, একদম ডক্টর সন্দীপ ঘোষের এজেন্টরাও ছিল। আবার হ্যাঁ, এই বামপন্থী মানে অতি বাম, ওখানে অনেক ধরনের বাম ছিল, টকটকে লাল বাম ছিল, তাদের অতি বাম বলি, তার থেকে একটু মৃদু লাল আর কি, তারা হচ্ছে এমনি বামপন্থী। তারপরে আবার এখানে ছোট ছোট, মানে বুঝতে পারছেন তো ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি বা বামেদের চেহারা কি, মানে ধরুন 10 জন লোক তো 9টা পার্টি থাকে, একটা লোক আবার 2টো পার্টিতেই রয়েছে, এরকমও হতে পারে। তা এরা সব ছিল। তাহলে একদিকে গেরুয়া, অন্যদিকে সবুজ, অন্যদিকে বাম, সব মিলে এমন কাজ করেছে গোটা জল ঘোলা হয়ে গেছে। এবার কি বাঘের ঘরে ঘোগের ভাষা। কেন বলছি? তার কারণ আইনজীবী, এমনকি অভয়াদের আইনজীবীদের নিয়েও প্রশ্ন আছে। সুতরাং সব মিলিয়ে কি হচ্ছে বুঝতে পারছেন। এই দিকে আবার বাবা মা অভিযোগ করেছেন শিয়ালদা কোর্টে, টেলিগ্রাফের রিপোর্ট, আইপিএস অফিসার গোয়েল এবং সম্পথ মিনা 1994-এর ব্যাচ, দুজন দুটো গুরুত্বপূর্ণ জায়গায় আছে।
এরা নাকি নিজেরা নিজেদের মধ্যে তদন্ত করছে। ভাবুন কোন ছেলে খেলায় এই গোটা ব্যবস্থা পৌঁছে গেছে। এবার চলে আসুন, spineless CBI, parents of Archikar rape murder victim in Delhi seek justice. একেবারে পরিষ্কার বলছে, কে বলছে? অভয়ের বাবা মা, শিরতারাহীন স্পাইনলেস সিবিআই। আর কি বলবেন, মেয়েকে হারিয়েছেন, তদন্ত হয়নি, 1 বছর কেটে গেছে, চোখের সামনে দেখতে পাচ্ছে এরকম চলছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন নাটক চলছে, সবাই কেউ কথা রাখেনি। জুনিয়র ডাক্তাররা রাস্তায় বেরিয়ে পড়লো, যারা বেরিয়ে পড়লো, গোটা পশ্চিমবাংলার মানুষ তাদের সঙ্গে ছিল। তারপর তারা কি করলো? তারা চলে গেল, কে গিয়ে কি আদায় করতে পারে? রইল অভয়ার বাবা মা পড়ে অন্ধকারে। অভয়ার বাবা মা নবান্ন অভিযানের দিন মার খেলো, কোনো জুনিয়র ডাক্তার নেই। ডক্টর তাপস প্রামাণিক ছিলেন, তিনি বয়সে তাদের কাছাকাছি, কিন্তু তিনি সরকারি চাকরিরত ডাক্তার, সুতরাং তাকে তো আর জুনিয়র ডাক্তার ধরবো না। The body of the young doctor was found in the seminar hall of Archikar Medical College and Hospital on August 9, 2024. We came here today with the hope that CBI will answer our question, but they have closed the case instead. We asked for an independent investigating agency, which is why the CBI was brought in other than Kolkata Police. But what Kolkata Police investigated by CBI based on their investigation on it, the visibility devastated, father told NDTV. বলছে আমরা তো চেয়েছিলাম যে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হোক, তাই আমরা সিবিআইকে চেয়েছিলাম, কিন্তু সিবিআই এটা কি করলো? বাবা বলছেন, অভয়ের বাবা বলছেন, সিবিআই এসে যা কলকাতা পুলিশ করেছেন তাই করেছেন। আমি আরো পরিষ্কার করে বলে দিই, যা এই ব্যাচমেট করেছে ওই ব্যাচমেট মেনে নিয়েছে। আমি যদি এইভাবে ব্যাপারটা ভাবি, খুব কি ভুল ভাবছি? অবশ্যই দর্শকরা লিখে জানাবেন, এইভাবে কি ভাবা উচিত আমাদের, নাকি একটু বেশি ভাবছি? এক কথায় সিবিআই অশ্বডিম্ব প্রসব করেছে, এই জন্য বলছে স্পাইনলেস সিবিআই। Our daughter's case was taken up suo motu by Supreme Court. Justice J.B. Pardiwala had remarked he had not come across a case like this in last 30 years, he said. সত্যি তো, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারক জেবি পাদ্রিওয়ালা কি বলেছিলেন? তিনি 30 বছরে এই ধরনের মামলা দেখেননি। আমি এটা নিয়ে খুব একটা কিছু বলতে পারবো না, কেন বুঝতে পারছেন তো? এটা নিয়ে বলা যাবে না, তার কারণ আমি শুধু আপনাদের একটা সূত্র ধরিয়ে দিচ্ছি। কলকাতা হাইকোর্টে যেভাবে এগিয়ে গিয়েছিল, 18ই আগস্ট অবধি যা অবস্থা ছিল জানেন তো, তখন প্রতিদিন রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার সময় ভাবতাম সব কিছু ঠিক বেরিয়ে পড়বে, খুব দ্রুত বেরিয়ে পড়বে। আমি এখনও আশাবাদী ব্যক্তিগতভাবে, সব কিছু বেরিয়ে যাবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, 20 বছর বাদে হোক। সত্যকে চাপা রাখা যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বেরিয়ে পড়বেই। সেই জন্য অনেকে জানেন তো খুব ভয় পেয়ে গিয়েছিল। সঞ্জয় রায় এখনো বেঁচে আছে। আমি প্রশ্ন করছি, আমি জানি না সঞ্জয় রায় কি এসিতে রয়েছে? সঞ্জয় রায় কি তার পছন্দসই দোকান থেকে নিত্য নতুন খাবার আস্বাদন করছে? আমি জানি না, এই প্রশ্নগুলো জানতে চাই আমি। আপনাদের যদি কেউ জানেন বলবেন। নিউ মার্কেটের কোনো জায়গা থেকে কি তার জন্য কিট নিয়ে যাওয়া হয়েছে? তার কি ওই প্যাড বা মোবাইল ফোন বা এই ধরনের কোনো যন্ত্রে তার কি খুব ডাউনলোড করে দেওয়া হয়েছে 2-3টে গেমস? আমি জানি না যে তার গদি পছন্দ হয়নি বলে আরও নরম গদি এনে পেতে দেওয়া হয়েছে নাকি। আমি এই প্রশ্নগুলো জানতে চাই। দেখুন, অভয়ার বাবা মা তারা কিন্তু মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন। সিবিআই কিন্তু এই তদন্তগুলো করেননি। যে রক্ষক সেই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। আজব সমস্ত জিনিসপত্র প্রতিদিন আমরা জানতে পাচ্ছি। ব্যাচমেটটা আমরা জানতে পেরেছি। কে বলেছেন? শিয়ালদা কোর্টে বাবা মা বলেছেন, আপনি বলছি না। তারপর কি হচ্ছে? তারপর আমি বলবো না, আইনি ব্যবস্থার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু এটুকু বলে রাখি, চন্দ্রবোড়া কেউটে প্রচুর সাপ ঘুরে বেড়াচ্ছে এই সমাজে। আমি এইটুকুই খালি বললাম। The father was livid that the CBI declined to give them
answers, even a supplementary charge-sheet. এখন বলছে সাপ্লিমেন্টারি চার্জশিটও দিতে পারবো না, মানে ওনার বাবা যা বলছেন সেই অনুযায়ী। দে ওয়ান্ট আস টু ব্রিং এভিডেন্স। তারা সিবিআই বলছে অভয়ের বাবা মাকে আপনারা যান গিয়ে এভিডেন্স নিয়ে আসুন। ইজ দ্যাট আওয়ার জব অর দেয়ার্স? বাবা জিজ্ঞেস করছে এটা আমাদের কাজ না তাদের কাজ। দ্য সিবিআই ইজ স্পাইনলেস। সিবিআই শিরতারাহীন। None of our demands were heard. We believe there were more people involved and they need to be brought to justice. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলছেন আমরা বিশ্বাস করি আরও অনেকে এর সঙ্গে জড়িয়ে আছে এবং একদিন দিনের আলোর মতো স্পষ্ট হবে, বিচার ব্যবস্থায় নিয়ে আসা যাবে সেই মানুষগুলোকে, এটা তাদের আশা। দ্য ডক্টরস ফাদার সেড ইন হিন্দি। তিনি হিন্দিতে এই কথাটা বলেছেন। দেখুন দেশ জুড়ে গোটা কলকাতা জুড়ে দেশ জুড়ে সাধারণ মানুষ নেমেছেন পথে। আমার ধারণা সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ন্যায়ের পক্ষে আছেন। আমার ধারণা মানুষের চোখের জল, বেদনা, অব্যক্ত যন্ত্রণা আমাদের সবার মধ্যে আছে। হতাশ হবেন না, এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াইটা আমাদের জীবনের লড়াই। সত্য আমরা উদ্ঘাটন করে ছাড়বই, তাতে যা হওয়ার হোক। তাতে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাই নেব। তার জন্যে যদি কোনো আঘাত আসে সে আঘাত হাসি মুখে সহ্য করব। 1 বছর কেটে গেছে, আর কি বলতে পারি বলুন? আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন।